যাচ্ছে কোথায়? আরে কই যাবে? এইদিক আমার তো আমি ব্যানার নিয়ে আইতে চাইছিলাম। আমার ফোন দিতেছে লাগাই কেন? এটা আগে কই আছিল? আমরা সবাই আজকে আমাদের পেছনের লেয়ারটা খালি থাকবে, পেছনে একটু চলে যেতে হবে, মাঝখানে জায়গাটা একটু ফাঁকা থাকবে। আমরা তো এখানে একটা বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে দাঁড়িয়েছি, তো যার কারণে সবাই শান্তিপূর্ণভাবে দাঁড়াবো, কেউ কোনোভাবেই হুড়ুহুড়ি বিশৃঙ্খলা তৈরি করবো না। মিশন কি এখানে আছে? মিশনকে সামনে পাঠানোর ব্যবস্থা করো। প্রথমে আজকের আমাদের ইনকিলাব মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় কংগ্রেস সদস্য হাসান আব্দুল্লাহকে। কি সমস্যা ভাই? সবাই নিবে। আজকে আমরা দুপুরবেলা দেখলাম যে একটি দেশের সাধারণতের উপর তোমরা হামলা আমরা দেখে এসেছি 7 অক্টোবর অপারেশন আল-আকসার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন এবং এর প্রতি পশ্চিমা দেশগুলোর বাংলা সমর্থন এবং এর বিরুদ্ধে দাঁড়িয়ে তখন তাদের রেজিস্ট্যান্সে সাহায্য করেছিল।
এর ফলাফল ইরান খুব করেছে, কিন্তু ইরান তো আপনি কথা না বলে সামনে গেলেন কেন? আপনি এইভাবে সামনে যান টান দিয়ে পিছনে আসেন ভাই, মুখ মুখ আর না কি হইছে? আপনি ভাই আসতে ভাই, ভাই সাহেব ইসরায়েলের উপর পাল্টা প্রতিশোধ নেয়। কিন্তু আমরা দেখে গেছি বিভিন্ন গণমাধ্যমে পশ্চিমা মিডিয়াগুলো প্রকাশ করেছে যে ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ। ইসরায়েল ডিফেন্ড করবে, ইসরায়েল তো নিজেই আক্রমণ করবে। এর প্রতি পশ্চিমা দেশগুলোর নগ্ন হস্তক্ষেপ ছিল। তারা গাজার মানুষের রক্তারক্তি দেখে নাই, গাজার শিশুদের কান্না দেখে নাই। এরপরে কিছুদিন পরে আমাদের রেজিস্ট্যান্সের অন্যতম নেতা ইসমাইল হানিয়ে হাসান নাসরুল্লাহকে ইসরায়েল গোপন হত্যার মাধ্যমে গোপনে ভাবে হত্যা করে। ইরান তখন তাদের ভাইদের পাশে দাঁড়িয়েছিল এবং তখন তারা ইসরায়েলের উপর আবার পাল্টা প্রতিশোধ নেয়। ভাই বুম তুলে ধরেন, ভাই বুম তুলে ধরেন, ভাই বুম আর উঁচু করে ধরেন, সামনে ধরেন ভাই। এবং এবার সাথে তার সাথে যোগ দেয় চরম আগ্রাসী দেশ আমেরিকা। এই ভাই বুম কাছে ধরেন। একটি স্বাধীন শান্তিপূর্ণ দেশের উপর বিনা বিনা ইয়েতে হামলা করে। আজ বেলায় নেগোসিয়েশনের নাম করে ইরানকে অপেক্ষা রাখা হয়েছিল এবং এই সময় এই সুযোগে আমেরিকা তাদের মূল ভূমি এবং ইউরোপ থেকে সব ধরনের অস্ত্র নিয়ে এসে মিডল ইস্টে জমা করে এবং ইরানকে নেগোসিয়েশনের নামে কথা সময় নিয়ে তারা আস্তে আস্তে ইরানকে ঘেরাও করা শুরু করে। আজ দুপুরবেলায় কোনো পূর্ব ঘোষণা ছাড়া ইরানের রাজধানী এবং প্রায় সবকটি বড় শহরে ইসরায়েল একযোগে হামলা করে। ইসরায়েল ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মিলিটারি ব্যক্তিত্বকে আজকে টার্গেটেড হত্যা করার চেষ্টা করেছিল এবং আমেরিকা তাদের সকল সামরিক স্থাপনায় হামলা শুরু করে। কিন্তু যখন দেখা গেল যে ইরান তার মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা শুরু করে, তখন বিভিন্ন মিডিয়াতে দেখানো শুরু করে যে ইরান আগ্রাসী হয়ে গেছে। আরে ভাই, আপনি আপনার দেশে আমেরিকার ঘাঁটি রেখে দিবেন, যখন ওই ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ইরানে হামলা করবে তখন আপনি ওইটার ব্যাপারে কোনো কিছু বলবেন না। যখন ওই ঘাঁটিতে আপনার ইরান যখন পাল্টা হামলা করবে তখন আপনি বলেন যে আপনার দেশে হামলার শিকার হয়েছে। এটা কেমন বিচারিতা? আজ আমরা দেখলাম যে ইরানের একটি মেয়ের স্কুলে হামলা চালিয়ে প্রায় 50 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। বাচ্চা মেয়ে কোনো কিছু বুঝতো না, তাদের উপর হামলা করে তাদেরকে হত্যা করা হয়েছে। পশ্চিমা দুনিয়া আজকে একদম পুরোপুরি নীরব। অথচ কিছুদিন আগে যখন দেখা গেল যে ইরানে পশ্চিমাপন্থী বিক্ষোভকারীরা মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, স্কুল কলেজ জ্বালিয়ে দিচ্ছে, তখন তারা ওই পশ্চিমাপন্থী বিক্ষোভকে পূর্ণ সমর্থন জানিয়েছিল। আজকে যখন বাচ্চারা শহীদ হলো তখন তাদের মুখ থেকে কোনো কথাবার্তা বের হয় না। আমরা এরকম বিচারিতা সব দিকে দেখতে পারি। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা এমবাসিতে আগরতলাতে হামলা করা হয়েছিল, এটা ব্যাপারে কেউ কোনো কথাবার্তা বলেনি। আমরা তখন নিরাপত্তা দেখেছি, কিন্তু আজকে এই হামলার ব্যাপারে বাকি বক্তব্য রাখবে আমাদের জাভেদ ভাই। ওনার সাথে সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আমাদের আজকের প্রোগ্রামটা আমরা যেহেতু তারাবির নামাজের পরে আমরা একটু শেষ করতে চাই। সবার কথা শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে আসলে সবার কথা বলবার মতো সুযোগও আমাদের নেই, যার কারণে আমরা আজকে আমার বক্তব্যের মধ্যে দিয়ে মূলত আজকের প্রোগ্রামটা শেষ করতে চাই। ইরান বর্তমান সময়ে একটি অসম যুদ্ধের দিকে ধাবিত হয়েছে, আর সে জানে যে পুরো বিশ্বে তার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই। এরপরে সে বিশ্বের বড় শক্তিগুলোর সামনে মাথা নত করে নাই।
তো আমরা যে বাংলাদেশে শহীদ ওসমান হাদিকে পেয়েছিলাম, যে বাংলাদেশের বাংলাদেশে যে সকল পরাশক্তিগুলো রয়েছে, যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের চোখে চোখ রেখে শহীদ ওসমান হাদি কথা বলতে কাউকে ভয় পেত না। শহীদ ওসমান হাদি বলেছে যে জিতটাই সবসময় জীবন নয়, লড়াইটাই জীবন। ইরান আমাদেরকে সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে পুরো বিশ্বে কেউ তার পক্ষে না দাঁড়াইলেও সেই ইনসাফের জন্য লড়াই করে যাচ্ছে, সে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছে। কিন্তু আমরা এর পাশাপাশি আরেকটা দৃশ্য দেখতে পাই, মধ্যপ্রাচ্যের দেশগুলো যাদের আজকের দিনে ইরানের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, উল্টো তারা আমেরিকান ঘাঁটি স্থাপন করে ইরানে হামলার সুযোগ করে দিচ্ছে। আমরা বলতে চাই, যেই দেশ থেকে মুসলিমের দিকে মিসাইল ছোড়া হয় সেই দেশ ধ্বংস হওয়া দরকার। সুতরাং যে মুসলিম শাসকগুলো ইহুদিদের দাবিদারি করে, তাদের দালালি করে, তাদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করে, আমরা তাদের মুখে থুতু করি। বাংলাদেশে ইতিমধ্যেই আমরা দেখতে পাই যে কিছু লোক বলবার চেষ্টা করছে যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে খেপাইল কেন। ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলি, নিজের রাষ্ট্র দখল করবার অধিকার, নিজের বাড়ি দখল করবার অধিকার সব থেকে কম শক্তি সম্পন্ন একটা রাষ্ট্রের রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে ইরান তার রাষ্ট্রকে রক্ষা করতে চাইবে, এইটা তো ইরানের জন্য ইনসাফ, এইটা তো ইরানের জন্য মানবাধিকার, এইটা তো ইরানের জন্য সার্বভৌমত্বের প্রশ্ন। আমরা দেখি ভাইয়েরা, আজকের দিনে এসেও যদি আপনি ইরানের পক্ষে দাঁড়াইতে না পারেন, তাহলে আগামীর দিনে আপনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনি কাউকে খুঁজে পাবেন না। ভাইয়েরা, একটা কথা বলে দেই, শহীদ ওসমান হাদি একটা কথা বলেছেন যে যেই জমিনের নিষ্ঠল নিয়তি, তা সত্যই যেই জমিনের নিষ্ঠল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং আফগানিস্তানে আমাদের যে সকল ভাইয়েরা যুদ্ধে লিপ্ত হয়েছে, তারা নিজেদের জন্য যুদ্ধ করছে না, একদের যুদ্ধ করছে আমেরিকার প্রক্সি হয়ে, আর একদের যুদ্ধ করছে ইন্ডিয়ার প্রক্সি হয়ে। তারা মূলত নিজের ভাইয়ের রক্ত নিজে ঝরাচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাই যে যেই রাষ্ট্রগুলো এই মধ্যপ্রাচ্যের স্বাধীনতা কেড়ে নিয়েছে, যেই রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের শান্তি কেড়ে নিয়েছে, এখনই সময় তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার, এখনই সময় তাদেরকে প্রতিহত করবার। আমাদের আর সময় নাই, আমাদের সামনে এখন শুধুই পরাশক্তিগুলোকে পরাস্ত করবার সময়। এখন যদি আমরা তারা মহাপরাক্রমশালী বলে ছেড়ে দেই, আল্লাহর থেকে তো মহাপরাক্রমশালী কেউ হইতে পারে না। আমাদের সাথে আল্লাহ রয়েছেন, সুতরাং আমাদেরকে অবশ্যই মুসলিমের পক্ষে দাঁড়াইতে পারতে হবে। এই রমজান মাসে 313 জন সাহাবী নিয়ে আমরা বদর জয় করেছিলাম। এই রমজান মাসে তারেক বিন জিয়াদ তিনি স্পেন জয় করেছিলেন। এই রমজান মাসে সালাউদ্দিন আইয়ুবী তিনি জেরুজালেম মুসলমানদের জন্য পুনরুদ্ধার করেছিলেন। সুতরাং এই রমজান আমাদেরকে সামনে এসেছে শুধুমাত্র মসজিদে বসে নামাজ পড়বার জন্য নয়, এই রমজান আমাদের জন্য হোক আমাদের ভূমি পুনরুদ্ধারে, এই রমজান আমাদের জন্য হোক এই যুদ্ধে আমাদের মুসলমানদের ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। যখন আমরা রমজানে ইফতারের থালা বাহারি রকমের ইফতার নিয়ে বসি, তখন ইরানের একটা স্কুলে আক্রমণ করে 36 জন নারী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। সুতরাং মুমিনের জীবনে লড়াইয়ের বিকল্প আর কিছু নাই। যতদিন পর্যন্ত মুমিন ঘুমিয়ে থাকবে, যতদিন পর্যন্ত মজলুম ঘুমিয়ে থাকবে, ততদিন পর্যন্ত সে আক্রমণের শিকার হবে। এই বাংলাদেশে
জুলাই না আসলে যে হাসিনা পলাইতো না, যার কারণে এই বাংলাদেশের জন্য জুলাই অবশ্যম্ভাব্য ছিল। এই জুলাই যদি খুলে সংস্কার যারা আন্দোলন করেছে তারা যদি নাও করতো, কেউ না কেউ এই জুলাই গণঅভ্যুত্থান ঘটাইতো। সুতরাং আজকের এই দিনে কাউকে না কাউকে তো দাঁড়াইতে হবে এই পরাশক্তিগুলোর বিরুদ্ধে। ইরান আমাদের সামনে সিপাহ সালার হয়ে দাঁড়িয়ে গেছে। আমরা আমাদের রাষ্ট্রকে আহ্বান জানাই, আপনি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অতি দ্রুত জাতিসংঘকে কড়া বার্তা প্রেরণ করেন যে ইরানে কেন হামলা করেছেন আপনি। ভাইয়েরা, এই তারা দেখবেন তাদের রাষ্ট্রগুলো খুব সুন্দর, বলা হয় নর্ডিক কান্ট্রি, অমুক তমুক কান্ট্রি, পৃথিবীর শান্তি সূচকে সব রাষ্ট্র তাদের। আর যত অশান্তির রাষ্ট্র বানিয়ে রাখছে আমাদের মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকে, তারা তাদের ক্ষমতার পরীক্ষাগুলো করে এসে আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের মুসলিম ভাই বোনদেরকে দিয়ে। সুতরাং আমরা আর কোন দেশকে কোন পরাশক্তির প্রক্সি হয়ে যুদ্ধ করতে দিব না। আমরা আমাদের মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে আমাদের অস্ত্র ত্যাগ করবো না। প্রিয় ভাইয়েরা, আজকে ইরানে আক্রমণ করেছে, আপনার পার্শ্ববর্তী আর একটা ইসরায়েল রয়েছে, আপনার পাশে আর একটা ইসরায়েল রয়েছে। তার ব্যাপারে যদি এখনই সতর্ক না হন, তাহলে আগামীর দিনে আপনাকে ফিলিস্তিন ইরানের মতো অবস্থা আপনারও তারা করে ছাড়বে। সুতরাং এখনই সময় আপনাদেরকে এই পরাশক্তিগুলোর ব্যাপারে আপনাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। ওসমান হাদি একটা কথা বলেছেন, ঘাস খেয়ে হলে অস্ত্র বানাও বাংলাদেশ। আগামীর দিনে যদি বাংলাদেশের দিকে কেউ অস্ত্র ত্যাগ করে, বাংলাদেশকে যদি কেউ হামলার পরিকল্পনা করে, আমাদের তো সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকবো। এরপরে আমাদের রাষ্ট্রকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে মিলিটারির দিক থেকে। আমরা এই আজাদির জমিনকে কোনোভাবেই কোনো পরাশক্তির হাতে তুলে দিব না। সুতরাং আজকে যারা ইরানে আক্রমণ করেছে, আমরা আহ্বান করি পুরো বিশ্বে যারা মুসলিম রয়েছে তারা ইরানের পাশে এসে দাঁড়ান, ইরানের পক্ষে এসে কথা বলেন। ইরানের পক্ষে হয়ে আপনারা জাতিসংঘকে তিরস্কার করেন যে সে এখন পর্যন্ত কোনো বিবৃতি কেন দিচ্ছে না। আমরা সর্বশেষ একটা কথা বলেই শেষ করতে চাই, এই জয়, এই পরাজয়, এই যুদ্ধে জয় পরাজয় বলে কিছু নাই। এই যুদ্ধে জয় পরাজয় বলে কিছু নাই। আমরা যখন এই শাহবাগে মাত্র 15 জন নিয়ে ইনকিলাব মঞ্চ শুরু করেছিলাম, তখন আমাদেরকে দেখে অনেকেই হেসেছে, আমাদের দিকে মুচকি হেসেছে, তিরস্কার করেছে, কিন্তু আমরা কিন্তু রুখে যাই নাই, আমরা বসেছিলাম। সুতরাং আজকে ইরান যে দাঁড়িয়েছে, ইরানের পাশে আমাদেরকে যদি মনে করেন যে শুধুমাত্র একটা রাষ্ট্র, সে চাইলে আর কি বা করতে পারবে। সুতরাং আমি সাহারি ইফতার করে নাক টানে ঘুমাই, নাক টান দিয়ে, তাহলে কিন্তু আমাদের এই আজাদি থাকবে না। আমাদের আজাদি টিকিয়ে রাখবার জন্য হলেও আমাদের ইরানের পাশে দাঁড়ানো উচিত। আমাদের এই আজাদি টিকিয়ে রাখবার জন্য হলেও আফগানিস্তানে আমাদের ভাইদের কাছে বার্তা প্রেরণ করা উচিত। আমাদের এই আজাদি টিকিয়ে রাখবার জন্য হলেও পাকিস্তানে আমাদের ভাইদের প্রতি তারা যাতে কোনোভাবেই কোন পরাশক্তির মধ্যে যুদ্ধ না করে সেই আহ্বান জানানো উচিত। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে একতা হয়ে যেভাবে আমরা 3বার যুদ্ধ করেছি তাদের বিরুদ্ধে, এখন সেই সময় এসেছে আমাদের একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়িয়ে যাবার। প্রিয় ভাইয়েরা, আজকের মতো ইরান যাতে এই যুদ্ধে অন্তত মাথা উঁচু করে রেখে তারা মুসলিমের পক্ষে দাঁড়িয়ে থাকতে পারে, সেই দোয়া কামনা করে আজকের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।